আমরা যেমনটা দেখলাম আরজি কর, গোটা বাংলা উত্তাল হলো, সুশীল সমাজ পথে নামলো এবং বিভিন্ন রাজনৈতিক দল পথে নামলো। এবং আমি যে দিকটা প্রশ্নটার প্রথমেই শুরু করব, যে একেবারে ভুল ইনফরমেশান দিয়েই তো শুরুটা হয়েছিল মা বাবার কাছে, মিতার বাড়ির কাছে। তাড়াতাড়ি করে ফেললো কি একটু রাজ্য সরকার, যে বডিটা পোড়াতেই হবে, কিছু চাপা দিতে হবে? না দেখুন, এখানে পরিষ্কার আমার যেটা সন্দেহ, এখানে বিশাল কোনো একটা বিষয় লোকানোর চেষ্টা করেছে রাজ্য সরকার, যার জন্য প্রথমে আপনার স্টেটমেন্ট দেখুন কি বললো ওখানকার প্রিন্সিপাল, যেটা আত্মহত্যা। একজন ডাক্তার, একজন চিকিৎসক, যিনি একজন প্রিন্সিপাল আরজি করের মতো হসপিটালের, তিনি নিশ্চয়ই আমার আপনার মতো সাধারণ মানুষ না। তিনি একটা মৃতদেহ থেকে বুঝতে পারবেন কোনটা আত্মহত্যা, কোনটা খুন, কোনটা নর্মাল ডেথ। সেখানে দাঁড়িয়ে তার বোঝার উচিতের পরেও তিনি বললেন কি না এটা আত্মহত্যা, প্রথমত। দ্বিতীয়ত আমরা কি দেখলাম, ময়নাতদন্তটা তাড়াহুড়ো করে ফেলা হলো, অর্থাৎ পোস্টমর্টেম করার পরে দ্রুততার সাথে তার দেহ পুড়িয়ে দেওয়া হলো, যাতে আর কোনো প্রমাণ না থাকে, যাতে দ্বিতীয়বার ময়নাতদন্ত করার সুযোগ না থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে তো আমাদের সবার প্রথম প্রশ্ন যে ময়নাতদন্তটাকে আদৌ সঠিকভাবে হলো, নাকি পোস্টমর্টেমটাকে কেউ বা কারা প্রভাবিত করলো এবং তাদের প্রভাবিত করা অনুসারে পোস্টমর্টেম রিপোর্ট হয়েছে। এটা তো আগে আমার মনে সবথেকে বড় প্রশ্ন আগে এইটা থাকছে। সেটা প্রশ্ন থাকছে, কিন্তু আমাদের আরেকটা প্রশ্ন আছে যে সন্দীপ ঘোষ একের পর এক জায়গায় বারবার নিয়োগ করা হচ্ছে। আমি বলছিলাম এত বড় ঘটনা তো সাসপেন্ড করতে পারতেন, অন্য কোনো পদক্ষেপ নিতে, কিন্তু বারবার নিয়োগ, এটার পিছনেও কি কোনো ষড়যন্ত্র মনে হচ্ছে? দেখুন, এক সপ্তাহে এক লোক 3বার চাকরি পেল। আরজিকর থেকে চাকরি গেল, সেখান থেকে ক্যালকাটা মেডিকেলের ও প্রিন্সিপাল হলো। ক্যালকাটা মেডিকেলের ছাত্রছাত্রীদের আমি অত্যন্ত কুর্নিশ জানাচ্ছি এবং স্যালুট জানাচ্ছি যে ওর ঘরে ওকে ঢুকতে দেয়নি প্রিন্সিপালের ঘরে, এবং ঘরের সামনে জুতোর মালা পরিয়ে রেখেছিলো, যার ফলে ওখানে ঢুকতে না পেরে ওকে আবার কি করলো মমতা ব্যানার্জি, এখন স্বাস্থ্য দপ্তরে ওকে অফিসার করে দিয়েছে। তাহলে ভেবে দেখুন এই সন্দীপ ঘোষ কতটা প্রভাবশালী এবং কতটা গুরুত্বপূর্ণ স্বাস্থ্য দপ্তরের জন্য। মানে সন্দীপ ঘোষই তো স্বাস্থ্য দপ্তর এখন যেটা মনে হচ্ছে। তাহলে যিনি মুখ্যমন্ত্রী এবং যিনি স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার কতটা প্রয়োজন সন্দীপ ঘোষকে, যে জায়গায় দাঁড়িয়ে সারা পশ্চিমবঙ্গের মানুষ একদম 8 থেকে 80 ছাত্র, যুব থেকে কৃষক থেকে আপনারা মিডিয়া পার্সনরা থেকে শুরু করে কর্পোরেটের চাকুরিজীবী থেকে শুরু করে এমনকি যে দৃশ্য বিগত 100 বছরে বাঙালি দেখেনি, ভারতীয়রা দেখেনি, মোহনবাগান আর ইস্টবেঙ্গলও এক হয়ে পথে নেমেছে, যেখানে যে সুবিচারের দাবিতে, সেইখানে যার দিকে মূল অভিযোগ, সেই সন্দীপ ঘোষকে এখনও মমতা ব্যানার্জি বাঁচতে চায়। কারণটা কি? তাহলে সন্দীপ ঘোষ তো বহু দুর্নীতির নায়ক জানা যাচ্ছে, সেই দুর্নীতির ভাগ কালীঘাটেও গেছে তাহলে নিশ্চয়ই, তাই জন্য সন্দীপকে বাঁচাতে হবে। সন্দীপ ফেসে গেলে তাহলে মুখ্যমন্ত্রীও ফেসে যাবে, ওই জন্যই সন্দীপকে বাঁচাচ্ছে। না, আমি একটা অন্য সরলীকরণ হচ্ছে এই ঘটনাটা। তৃণমূলের মুখপাত্ররা বলছে সারা ভারতে তো রেপ কিন্তু সংখ্যায় বেশি হচ্ছে, বাংলায় কম হচ্ছে, সেই ক্ষেত্রে বাংলা কিন্তু একটা জায়গা। আর আমার প্রশ্ন থাকছে, এ রাজ্যেই তো কন্যাশ্রী, সেই কন্যাশ্রী আজকের এই মৃতার পরিবারকে কী জবাব দেবে? কন্যাশ্রী 10 লক্ষ টাকা নাকি এই তদন্তের বিচার? দেখুন, প্রথমত আপনার এই যাদের বলছেন মুখপাত্র, আমি তাদের মুখপাত্র বলে মনে করি না, আমার কাছে তারা মূর্খপাত্র। তৃণমূলের যারা কথা বলে মূর্খপাত্র, আর নয়তো চটি চাটা তাদের অভ্যেস, চটি চেটে তাদের ভাত রুটি জোটে বলে এই সমস্ত কথাবার্তা বলছে। না, যেখানে শুনুন ওই সমস্ত কে কি বলেছে না বলেছে, এদের বক্তব্য শুনলে আমার স্ট্রোক হয়ে যাবে। ফলে এদের বক্তব্য শুনে আমি নিজেকে অসুস্থ করতে চাই না, আর এই ধরনের নিকৃষ্ট মানের যারা বক্তব্য রাখেন তাই বক্তব্য শোনার কোনো সময় অপচয় করার ইচ্ছা আমার নেই, প্রথমত। দ্বিতীয়ত দেখুন কোথায় কি রেপ হচ্ছে না হচ্ছে, আরও 5টা রাজ্য হতেই পারে, তা বলে কি পশ্চিমবঙ্গেও হবে? ব্যাপারটা কি সেরকম? মানে উত্তরপ্রদেশে 5টা রেপ বলে এখানে আমরাও 10টা রেপ করবো, এরকম তুলনা তো চলছে। আমি হয়তো তুলনামূলক এরকম করতাম, গুজরাটে 5টা শিল্প আসছে, আমার রাজ্য হবে 10টা শিল্প। যদি কর্ণাটকে 12টা শিল্প আসে, আমি 20টা শিল্প করবো। তুলনামূলক এরকম হওয়া উচিত প্রতিটা রাজ্যের মধ্যে, যে যেখানে সরকারে থাকুক, তাহলে তো উন্নয়নটা ভালো হয়। আর সেটা না করে পশ্চিমবঙ্গে রেপের কম্পিটিশন চালাচ্ছে এখানে তৃণমূল দল, এইটা পরিস্থিতি। আমার এখানে পরিষ্কার কথা। আর আপনি বলছেন কন্যাশ্রীর কথা, কন্যা আছে পশ্চিমবঙ্গে, শ্রী নেই, শ্রীটা হারিয়ে গেছে তৃণমূলদের দৌলতে। আজকে আমার ঘরের যিনি মা, যিনি বোন, যিনি দিদি, সেই মা বোনেরা দিদিরা পশ্চিমবঙ্গের, তারা আজকে ইজ্জত সম্মান লুট হচ্ছে, আর রাজ্য সরকার তাদের রেট বেড়ে দিচ্ছে 10 লাখ টাকা। 10 লাখ টাকা দিয়ে কী হবে? আর সব তো 10 লাখ টাকায় কি মা বাবা বিক্রি হবে? আমরা সুবিচার চাইছি। আমরা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, একদম মাথা থেকে লেজ অবধি, তাদের প্রত্যেকের এমন কড়া শাস্তি চাই, ফাঁসি চাই,
যাতে করে এই ঘটনা এরা আগামী দিনে না ঘটে। আর সরকার চাইছে 10 লক্ষ টাকা দিয়ে মুখে সেলুটেপ লাগাতে, এটাই পার্থক্য। না, আমি কংগ্রেসের ঝাঁজটা বা মেজাজটা বুঝতে পারছি না। অধীর চৌধুরী বরাবরই একজন সেই মেজাজি মানুষ, একেবারে আন্দোলনের মুখ এবং দলনেতা। আমি বলছিলাম যে এই কোথায় যেন কংগ্রেস দানা বাঁধতে পারছে না এই ঘটনাটাকে কেন্দ্র করে। আমি সেরকম বড় কোনো প্রভাব ফেলতেও পারছে না বাংলায়, এটা হচ্ছে কেন? কংগ্রেসের প্রভাব ফেলার তো প্রয়োজন নেই। কংগ্রেস দলগতভাবে তার যে কর্মসূচিটা করার দরকার প্রত্যেকটা জায়গায়। পরশুদিন আমি নিজে বারাসাতে অবরোধ করে রেখেছিলাম 1 ঘন্টা, বারাসাত কলোনি মোড়। আমার উদ্যোগেও একটা কংগ্রেসের কর্মসূচি ছিল, মানে কংগ্রেসের কর্মসূচি, মূল উদ্যোগটা আমি নিয়েছিলাম সেখানে দাঁড়িয়ে। এবং সমস্ত জায়গায়, জেলায় জেলায় হয়েছে, ব্লকে ব্লকে হয়েছে, লালবাজার ঘেরাও হয়েছে, সমস্ত আমাদের নেতৃত্বরা কাজ করেছে। যত আমাদের নেতৃত্ব রয়েছে রাজ্য থেকে, জেলা থেকে, ব্লক থেকে, ছোটো ছোটো প্রত্যেকে, এই আন্দোলনটা আমি বলছি, এই যে আন্দোলনটা হচ্ছে সাধারণ মানুষের আন্দোলন, স্বতঃস্ফূর্ত আন্দোলন। এখানে আলাদা করে কংগ্রেসের আন্দোলন, এসইউসির আন্দোলনের কোনো ব্যাপার নেই, আইএসএফের আন্দোলনের কোনো ব্যাপার নেই, সাধারণ মানুষের আন্দোলন। এবার সেই সাধারণ মানুষের আন্দোলনে আমাদের যারা কংগ্রেসের কর্মী, যারা সমর্থক, তারাও যোগ দেবেন, অবশ্যই যোগ দেবেন। আমাদের দলের ব্যানারে যখন কর্মসূচি হচ্ছে সেখানেও তারা যেমন আসছেন, সাধারণ মানুষের যখন রাত দখলের ডাক দিচ্ছে, নিরাপত্তা দাবি যখন পথে নামছে, মুখ্যমন্ত্রীর ইস্তফা চেয়ে যখন পথে নামছে, সেখানেও থাকছে, অবশ্যই থাকছে। যে লোকটা কংগ্রেস করে সে তো মোহনবাগান বা ইস্ট বেঙ্গলেরও ফ্যান। আমি তো নিজে মোহনবাগানের ফ্যান, তেমন কেউ কেউ আছে আমাদের দল ইস্ট বেঙ্গল মোহামেডানের ফ্যান, সেই হিসেবে কেউ পথে নামছেন। যে মানুষটা কংগ্রেস করেন তিনি তো দিনের শেষে একজন মহিলা। আমাদের মহিলা কর্মীরা তো তিনি একজন মহিলা, কারুর মা, কারুর বোন, কারুর দিদি, তিনি মহিলা হিসেবে পথে নামছেন। প্রত্যেকটা মানুষ এখানে পথে নামছে, যেমন কংগ্রেস কর্মী হিসেবে আমরা পথে নামছি, ঠিক সেই রকমই আমরা কংগ্রেস কর্মী বাদ দিয়েও আমাদের ব্যক্তি সত্তা, ব্যক্তি অধিকার নিয়ে আমরা নাগরিক হিসেবে পথে নামছি। আমি একটু সিবিআই এর ঘটনাটাই যাব। সিবিআই টেক আপ করেছে, আজকে 10 দিন হলো। কি মনে হয়, সিবিআই তো একাধিক কেস পেন্ডিং রয়েছে এই রাজ্যে, এবারও ঘটনাটা সিবিআইয়ের হাতে গেল এবং সুপ্রিম কোর্ট তার তদারকি করছে জানবে। কপিল সিব্বাল নিজেই রাজ্য সরকারের আইনজীবী, বারবার উনি এই মামলা, এর আগের মামলা করেছেন। কি মনে হচ্ছে সমাধান হবে? না দেখুন, আমি এখানে পরিষ্কার বলছি, আমি ভীষণভাবে আশাবাদী নই। কেন আশাবাদী নই? 10 দিন হয়ে গেল, এই 10টা দিন যেভাবে সিবিআইকে রোজ দেখছি কি সন্দীপ ঘোষকে ডাকছে, সকালবেলা ডেকে আনছে, ব্রেকফাস্ট খাওয়াচ্ছে, দুপুরে লাঞ্চ করাচ্ছে, সন্ধ্যেবেলা টিফিন করাচ্ছে, রাত্রিবেলা ডিনার করেই বাড়ি পাঠিয়ে দিচ্ছে। সন্দীপ ঘোষের ফ্রিতে খাওয়া থাকার জায়গা হয়ে গেছে এখন হচ্ছে সিজিও কমপ্লেক্স। সেই জায়গা দাঁড়িয়ে আমরা বলছি এইগুলোকে বন্ধ করে আমরা যেটা চাইছি সেটা হচ্ছে বিচার। কেন সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হবে না? কেন অ্যারেস্ট করছে না সিবিআই? এটা তো আমাদের কাছে প্রশ্ন। এবং সিবিআই তো যেচে আসেনি, সুমোটো মামলা হয়নি, হাইকোর্টের নির্দেশ দিয়েছে, এখন সেটা সুপ্রিম কোর্টের যেখানে মনিটরিং করছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিজে বিষয়টা দেখছেন। এই জায়গায় দাঁড়িয়ে আমরা তো আশাবাদী যে এখানে একটা নির্যাতিতা তার সুবিচার পাবেন, দোষীরা ফাঁসিতে কাঠে ঝুলবে, কিন্তু সিবিআই তো সেই আমাদের আশা রাখতে পারছে না। পাশাপাশি দেখুন মমতা ব্যানার্জির দ্বিচারিতা, মমতা ব্যানার্জি বড় বড় কথা বলছেন, আমি দোষীদের ফাঁসি চাই, তিনি আবার মাঝখানে দেখলাম রাস্তায় নেমে মিছিল মিটিং কি একটা করলেন, কী করলেন সেটা আমি বুঝতে পারিনি যদিও। অথচ সেই রাজ্য সরকার আবার কয়েক কোটি কোটি টাকা খরচ করে কপিল সিব্বাল সহ আরও 20 জন আইনজীবী, মোট 21 জন আইনজীবীকে সুপ্রিম কোর্টে দাঁড় করাচ্ছেন এবং এখানে কয়েক কোটি টাকা খরচ করছে প্রতি ডেটে। কেন করছে? কাদের বাঁচাতে? রাজ্য সরকারের কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে। আমার আপনার ট্যাক্সের টাকায়, যেই ট্যাক্সের টাকায় ডিএ হতে পারতো, 5টা বেকার ছেলের চাকরি হতে পারতো, যারা যোগ্য চাকরি প্রার্থী ধর্মতলায় বসে রয়েছে তারা আজকে স্কুলের মুখটা দেখতে পারতো, তাদের বঞ্চিত করে কেন আইনজীবীদের কোটি কোটি টাকা দিয়ে, 10 কোটি 15 কোটি টাকা দিয়ে প্রতি ডেটে কাদের বাঁচাচ্ছে? কাদের বাঁচানোর জন্য রাজ্য সরকারের এত টাকা খরচ করতে হচ্ছে? আমি একেবারে শেষ প্রশ্ন করব, কপিল সিব্বাল কতটা কংগ্রেসের, কতটা আইন মহলের? কপিল সিব্বালের সাথে কংগ্রেসের কোনো সম্পর্ক নেই দীর্ঘদিন। এই প্রশ্নটা আমাকে অনেকে করছেন, আপনারাও করলেন, খুব ভালো হলো, কথাটার উত্তর আমি জবাব দেওয়ার একটা সুযোগ পেলাম, এই জন্য আপনাদের প্রথমে ধন্যবাদ। 2022 সালে কপিল সিব্বাল কংগ্রেস ছেড়ে দেয়। কংগ্রেস ছেড়ে দিয়ে উনি নির্দল প্রার্থী হয়েছিলেন রাজ্যসভায়, সমাজবাদী পার্টি সমর্থিত, আজকের দিনে উনি নির্দল সাংসদ। ওনার সাথে আজকে 2.5 বছরের ওপরে কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। উনি কংগ্রেস ছেড়ে অন্য দলে গেছেন, অনেকেই গেছেন, রাজনীতির দল বদল হয়, উনি এখন অন্য দলে গেছেন, উনি তো এখন আর আমাদের নন।
ফলে উনি কী করলেন না করলেন দলগতভাবে আমার এখানে কোনো কথা বলার জায়গা নেই। তবে আমিও একজন আইনজীবী, উনি এই মুহূর্তে ভারতবর্ষের প্রথম শ্রেণীর আইনজীবী, তবে ওনার কাছে আমি একটা কথাই বলবো, ওনার তো টাকা পয়সার কোনো অভাব নেই যেটুকুনি আমার জানা, এবং হওয়ারও কথা না, ওনার মতো আইনজীবী খুব কম আছে। তো ওনার আইনজীবী সত্তাকে আমি সম্মান জানিয়েই বলছি, এই ধরনের মামলা হয়তো না লড়লে সাধারণ মানুষের কাছে ওনার গ্রহণযোগ্যতাটা ভালো হয়, যেটা নষ্ট হচ্ছে বর্তমানে।